বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইকরামুল করিম। আমি একজন মুক্তিযোদ্ধা এবং একজন রাজনৈতিক কর্মী, একজন সিনিয়র সিটিজেন অফ চিটাগং। আজকে আমি কিছু কথা আপনাদেরকে বলে যেতে চাই, যেটি হয়তো ইতিহাসে লেখা নেই, অনেকের অজানা। স্বাধীনতার ইতিহাসের প্রাথমিক পর্যায়ের কিছু কথাবার্তা। যেহেতু আমাদের বয়স হয়ে গেছে, আমরা হয়তো বেশি দিন বেঁচে থাকবো না। আমি স্বাধীনতার ইতিহাসের একটি অধ্যায়, যেটা অনেকের চোখে পড়ে নাই, পড়বেও না হয়তো, সে কথাটুকু আমি কাকতালীয় ভাবে জানি। কাজে আমি মনে করছি যে আপনাদের কাছে এটা পেশ করার প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনের থেকে আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যে আন্দোলনের প্রেক্ষাপট এটা তিনি করেছেন, এই ব্যাপারে কোনো দ্বিমত করার কারো অবকাশ নেই। একই সঙ্গে আমাকে বলতে হবে, স্বাধীনতার সংগ্রামের যে ইতিহাস, এটা 1952 সন ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে, যখন পশ্চিম পাকিস্তানিরা বলেছিল যে উর্দু অ্যান্ড উর্দু উইল বি অনলি ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। বাঙালিরা গর্জে উঠেছিল, বিদ্রোহ করেছিল। 1956 এর নির্বাচন, এটিও পশ্চিম পাকিস্তানের জন্য চাপাঘাট ছিল। বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন রাজনৈতিক নেতার নাম অবসরণীয় ভাবে থাকবে, তাদের মধ্যে একে ফজলুল হক সাহেব, সোহরাওয়ার্দী সাহেব, মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। তারা বাংলাদেশের জনগণকে একত্রিত করেছে আন্দোলনের জন্য, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, যেটি আইনগত অধিকার, শাসনতান্ত্রিক অধিকার, কনস্টিটিউশনাল রাইট হিসাবে তারা আন্দোলন গড়ে তুলেছেন পাকিস্তানের বিরুদ্ধে, বাঙালিকে জাগার জন্য। কিন্তু পাশাপাশি পাকিস্তানিরা এই আন্দোলনকে দমাবার জন্য তারা কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে তারা আমাদেরকে দমাবার জন্য তারা আর্মস স্ট্রাগল করেছেন। তারা সশস্ত্র ভাবে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এবং ইতিহাস যদি লিখতে হয়, তাহলে লিখতে হবে যে স্বাধীনতার ইতিহাসে দুটি প্রেক্ষাপট, একটা হচ্ছে আন্দোলন আর একটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম। আমি আন্দোলনে যাদের ভূমিকা আছে তাদের নাম ইতিমধ্যে উল্লেখ করেছি, বাট সশস্ত্র সংগ্রাম যেটা ব্লাডি ওয়ার, ব্লাডি আর্মস স্ট্রাগল, রক্তাক্ত সশস্ত্র যুদ্ধ, যেটা সেই সম্বন্ধে একটি তথ্য দিয়ে যেতে চাই। শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে বলছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। এটি একটি যুগান্তকারী ভাষণ ছিল। কিন্তু আশ্চর্য, তিনি একই ভাষণে বলেছেন যে জয় বাংলার পরনি জয় পাকিস্তান বলেছেন। এটি নির্মোহ সত্য কথা। একই ভাষণে তিনি পাকিস্তানের প্রেসিডেন্টকে বাংলাদেশে আসবার আহ্বান জানিয়েছিলেন, ইয়াহিয়া খানকে। সেই পরিপ্রেক্ষিতে 13ই মার্চ ইয়াহিয়া খান বাংলাদেশে এসে ভুট্টো আলোচনায় বসেছিল। এই আলোচনাটা ছিল পাকিস্তানের ক্ষমতা হস্তান্তরের আলোচনা। একই সঙ্গে শেখ মুজিবুর বলেছেন, আমার 3টি দাবি। একটি দাবি হলো সামরিক শাসন বাতিল করতে হবে, যারা ইতিমধ্যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হতে হবে, এবং উনি বলেছেন যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবার জন্য। এই দাবি উনি করেছিলেন 7ই মার্চের ভাষণে, অর্থাৎ পাকিস্তানের ক্ষমতা হস্তান্তরের দাবি করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এটা আমি বিভ্রান্ত হয়ে যাই যে উনি কি বলতে চাচ্ছেন, কি স্বাধীনতা না পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারশিপ চাচ্ছিলেন। তো ওই প্রসঙ্গে না গিয়ে আমি এবার সশস্ত্র সংগ্রামে আসি। তার এই ভাষণটা বাঙালিদেরকে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছিল। এই প্রেক্ষিতে চট্টগ্রামের একখানে সশস্ত্র বিপ্লবের জন্য কিছু লোক কাজ করছিলেন। এটি ইতিহাসে লেখা হয়নি, অনেকে জানে না, তাই আজকের কথাগুলো আমার বলার পিছনে কারণ। চট্টগ্রামে স্মৃতিস্থলা বলে একটা প্রচন্ড জায়গা আছে, খুব চমৎকার জায়গা, রেলওয়ে স্থানে। স্মৃতি তলার উপরে একটি কাঠের বাংলো আছে, পাহাড়ের উপরে একটা 2 তলা কাঠের বাংলো আছে। এই বাংলোটিতে করিম সাহেব বলে এক ভদ্রলোক থাকতেন। তিনি রেলওয়ের চিফ কেমিস্ট ছিলেন। তার ওয়াইফ
ওনার করিম সাহেবের ওয়াইফ আমার মার বান্ধবী ছিল। কাজে কাজেই আমি কাকতলীয় ভাবে অনেকগুলি ঘটনার পরস্পর মুখে সাক্ষী হয়েছি, শুনেছি। এই বাংলোটি ছিল একটু পাহাড় ঘেরা, গাছ বৃক্ষ ঘেরা, যেখানে মেজর জিয়া, আমি আবারও বলছি, ওই বাসায় কাঠের বাংলা, যেটা পাহাড়ি অঞ্চলে লোকচক্ষুর অন্তরালে ছিল, গাছপালা যেত, সেখানে মেজর জিয়া কিছু কয়েকটা বৈঠক, গোপন বৈঠক করেছিলেন। বাংলাদেশের সশস্ত্র সংগ্রাম করার পক্ষে তার একটা ভূমিকা সেখানে রেখেছিলেন। ওই আমি আবারও বলছি যে করিম সাহেবের ওয়াইফ আমার মার বান্ধবী ছিল। কাজে আমি তখন আমি অনার্সের ছাত্র, সেকেন্ড ইয়ার অনার্সের ছাত্র, আমি এইসব কাকতলী ভাবে আমি জেনে গেছি। সেই বাসায় ক্যাপ্টেন রফিক বিডিআর ছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, হালিশহরে ওনার অবস্থান ছিল। আর ইস্ট বেঙ্গলের টোয়াইসে ছিলেন মেজর জিয়া রহমান সাহেব। তারা সেখানে গোপনে বৈঠক করতেন যে যদি সেনাবাহিনীতে কোনো বিদ্রোহ হয় তাহলে তারা বিদ্রোহ ঘোষণা করবেন। সেই বৈঠকে ক্যাপ্টেন রফিক থাকতেন। আমি শুনেছি লেফটেন্যান্ট ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন অলি, এই শ্রেণীর লোকজন ওই বাসায় বৈঠক করে, গোপন বৈঠক করে সশস্ত্র বিপ্লবের পক্ষে তারা সেনাবাহিনী, পার্টিকুলারলি ইস্ট বেঙ্গলকে তিনি তাদেরকে অর্গানাইজ করতেছিল। সেই ধারাবাহিকতায় 25শে মার্চ রাত্রে, আপনারা জানেন এই ব্যাপারটা কেউ জানতো না যে, আমি আবারও বলছি, এই কাঠের বাংলোতে যে গোপন বৈঠক করতেন জিয়া রহমান সাহেব, এটা ইতিহাস অনেকে জানে না, এটা ইতিহাসে আসে নাই, কিন্তু এটা আসা দরকার। এবং আমি কোনো মিথ্যা কথা বলছি না, এটা আজকেও কালকেও এ কথা প্রকাশিত হবে, একটা একাডেমিক ডিসকাশনে গেলে এটা বের হয়ে পড়বে। জিয়া রহমান সাহেব তার ধারাবাহিকতায় তাকে যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে 25 তারিখ রাত্রে সোয়ার জাহাজে, আমি আবারও বলছি 25 তারিখ রাত্রে, এই কাঠের বাংলোর গোপন বৈঠকের ধারাবাহিকতায় তিনি সোয়ার জাহাজে তাকে অস্ত্র পাঠানো খালাস করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী তাকে চট্টগ্রাম পোর্টে পাঠাচ্ছিলেন। 25 তারিখ রাত্রে তিনি একটি গাড়ি করে পোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন 2 নম্বর গেট থেকে, 2 নম্বর গেট 16 শহর থেকে। সেখান থেকে যাওয়ার পথে উনি অনেক ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন, যে ব্যারিকেড গুলো আমার মতো যারা ছাত্রলীগ করতো তারা বিভিন্নখানে দিয়েছে। সেই ব্যারিকেড গুলো সরাতে সরাতে তিনি যে রোডটা বর্তমানে শেখ মুজিব রোড বলে এখনো মানে এখন ওই নামে ডাকা হয়, সেটি জিন্না রোড ছিল। এটা এই টাইগার পাস এর পরে এই জানহাট ব্রিজের পর থেকে আপনার এখানে একটা ইয়ে আছে, ফায়ার ব্রিগেডের অফিস আছে। তিনি জিয়া রহমান সাহেব ব্যারিকেড সরাতে সরাতে রাত্রে 11টার পর পর্যন্ত ওখানে তিনি পৌঁছছেন। তখন সেনানিবাস, যেটা বাইজিদ বুস্তান আছে, তখন একটা ব্রিগেড ছিল। সেই ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডের মজুমদার সাহেব। তাকে পাকিস্তানি সেনাবাহিনীরা সরিয়ে দিয়েছিলেন 7 তারিখের পরে। কাজে জিয়া রহমান সাহেব ছিলেন সর্বোচ্চ অবস্থানে, তিনি মেজর হিসাবে উনি টোয়াইসই ইস্ট বেঙ্গল পেলেন। তাদের অবস্থান ছিল 2 নম্বর গেটে, যেটা শপিং কমপ্লেক্স, সেখানে তো ওরা থাকতেন। এখন রাত 10টার পরে পাকিস্তানি সেনাবাহিনীরা নিরীহ বাঙালি জাতির উপরে, একই সঙ্গে নিরীহ সৈনিকের উপরে তারা অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতরে। পাশাপাশি ঢাকাতেও হয়েছে, ঢাকাতেও একইভাবে হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বাজিদ স্থানে বাঙালি সৈনিকদেরকে হত্যা করার উদ্দেশ্যে পাকিস্তানের সেনারা লেগেছিল। সেই অবস্থায় কেউ উলঙ্গ, কেউ খালি গায়ে, কেউ লুঙ্গি পরে এই পাহাড় পর্বত দিরাগুলি পার হয়ে তারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানে ওরা অনেক কষ্টে এসে রিপোর্ট করেছেন সেখানে। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তখন ক্যাপ্টেন খালকুজ্জামান, কর্নেল আমাদের অলি সাহেব, লেফটেন্যান্ট শামশের আলী, ক্যাপ্টেন শওকত, এরা মির শওকত আলী, আরো অনেকে ছিলেন, ক্যাপ্টেন করিম, এরা ছিলেন। তাদেরকে সেনা সদস্যরা এসে বলল,
আমাদেরকে সেনানিবেশে হত্যা করা হচ্ছে, আপনারা আমাদেরকে বাঁচান, যুদ্ধ শুরু করেন। সেখানে অবস্থানরত ক্যাপ্টেন খালিকুজ্জামান সঙ্গে সঙ্গে সাথীদের সঙ্গে আলোচনা করে আর একটা জিপ নিয়ে তিনি জিয়া রহমান সাহেবকে ধরবার জন্য, কারণ হি ওয়াজ দ্য সিনিয়র, তাকে ধরবার জন্য পোর্টের দিকে রওনা দিয়েছেন, চট্টগ্রাম পোর্টের দিকে। এবং তিনি অনেক জোরে পৌঁছতে পারছেন, কারণ প্রথমধ্যে ইতিমধ্যে অনেক ব্যারিকেড ছাড়ানো হয়ে ছড়িয়েছে, যেগুলো জিয়া রহমান সাহেব ওনাকে গিয়ে উনি পেয়েছেন এই শেখ মুজিব রোড, যেটা বর্তমানে, যেটা জাহাঙ্গীর ব্রিজের পরে ঠিক ফায়ার ব্রিগেডের সামনে, ফায়ার ব্রিগেডের সামনে পেয়েছেন। এবং ওখানে গিয়ে বলছেন, স্যার চট্টগ্রাম সেনা নেমেছে, আমাদের সৈন্যদেরকে হত্যা করা হচ্ছে, আপনাকে সিনিয়র লোক হিসেবে আপনাকে কিছু করতে হবে। ক্যাপ্টেন খালিকুজ্জামানের এই কথা শুনে সঙ্গে সঙ্গে জিয়া রহমান ওনার বডিগার্ড থেকে অস্ত্রটা কেড়ে নিয়ে তিনি গাড়িটা ঘুরিয়ে সরাসরি বিপ্লব উদ্যানের শপিং কমপ্লেক্সে পৌঁছছেন। এবং তার পাশে কর্নেল জঞ্জুয়া, যিনি টোয়াইসি, জিয়া রহমান সাহেব টোয়াইসি ছিলেন, কমান্ডার ছিল কর্নেল জঞ্জুয়া, তাকে বাসা থেকে, আমি আবারও বলছি, তাকে বাসা থেকে ধরে এনে তাকে হত্যা করা হয়েছিল। এবং জিয়া রহমান সাহেব এখানে একটি ড্রাম এনে ড্রামের উপর দাঁড়িয়ে বিপ্লব উদ্যানের পাশে মোড়ে, রাস্তার মোড়ের উপর দাঁড়িয়ে উনি প্রথম যে ডায়লগটা বলেছিল, উই রিভোল্ট এগেইনস্ট পাকিস্তান। প্রথম যে সেনা বিদ্রোহ যেটা হয়েছিল তার নাম ছিল উই রিভোল্ট এগেইনস্ট পাকিস্তান। আমি আবারও বলছি, উই রিভোল্ট এগেইনস্ট পাকিস্তান। স্বাধীনতার ঘোষণার আগে জিয়া রহমান সাহেব 25 তারিখ রাত্রে, আমি আবারও বলছি 25 তারিখ রাত্রে 12টার পরে তিনি বলছেন উই রিভোল্ট এগেইনস্ট পাকিস্তান। এটা হল প্রথম এবং ফার্স্ট বিদ্রোহ বাংলাদেশ। এই কথা তো খুব আলোচনা আসে না, সবাই জিয়া রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষণা নিয়ে যায়, কিন্তু উনি প্রথম যে করেছেন এটা সেনা বিদ্রোহ ছিল, এটা হচ্ছে 25 তারিখ রাত্রে বিপ্লব উদ্যান। এর পরের দিন তিনি ইয়াতে বাংলাদেশ বেতার, যেটা কালুঘাট বেতার কেন্দ্র থেকে উনি প্রথম যে ঘোষণা দিয়েছিলেন সেটা ছিল এক্স্যাক্টলি আমি যা বলছি তা। উনি বলেছেন, আই মেজর জিয়া প্রফেশনাল হেড অফ দ্য স্টেট অফ বাংলাদেশ। আমি আবারও উনি নিজকে বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দিয়ে, আই মেজর জিয়া প্রফেশনাল হেড অফ দ্য স্টেট অফ বাংলাদেশ প্রোক্লেম ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করতেন। এবং উনি পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে স্বাধীনতার সপক্ষে স্বীকৃতি দাবি করেছেন, ওই ইংরেজি ভাষণে করেছিলেন। এবং তিনি ওনার স্বাধীনতার জন্য সমর্থন দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য পৃথিবী ব্যাপারে আলোচনা। শুধু তাই নয়, সেখানে একটি আলোচনা ছিল, আজকে বলে দেয় আমি, এটি কিন্তু ইতিহাস, আমার কথা আপনারা রিসার্চ করে দেখতে পারেন। এমনও বলা হয়েছিল শেখ মুজিবের ইজ কন্ট্রোলিং দি ইয়া, সেটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আমি দুটি কথা জানিয়ে দেয়। এরপরে একে খান সাহেব যখন শুনলেন, একে খান ছিলেন, উনি আওয়ামী লীগ করতেন না, উনি ওনার পাকিস্তানের 21 পরিবারের 22 পরিবারের একজন, তিনি তার সর্বস্ব ফেলে দিয়ে তিনি ওনার নানার বাড়ি ফটিকছড়ি চলে গেছিলেন, সব সম্পদ ফেলে তিনি ওখানে যে শুনছেন কোন এক মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেছেন। উনি তখন ওনার ছেলেদেরকে এবং আওয়ামী লীগের কিছু নেতা ছিল ওদেরকে পাঠিয়ে বললেন, এটা সেনা বিদ্রোহ না, এটা তো একটা আন্দোলনের ফসল এবং নির্বাচিত প্রতিনিধি আছে, এটা তো সেনা বিদ্রোহ না, আর্মি মিটিনি না। আপনি যদি স্বীকৃতি চান, আর্মি মিটিনিকে পৃথিবী কোনোদিন স্বীকৃতি দিবে না, আপনি এটাকে পরিবর্তন করেন। এটি একে খান, উনি পাঠাবার পরে একে খান বলছেন, আপনি অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, তিনি নির্বাচিত ছিলেন বলে তার পক্ষে বলেন। তখন মেজর জিয়া এটিকে পরিবর্তন করে বলছেন, আই মেজর জিয়া অন বিহাফ অফ গ্রেট লিডার, আমি আবারও বলছি, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান প্রোক্লেম ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, উনি শেখ মুজিবের পক্ষে করছেন। একই সঙ্গে আরেকটি ইনফরমেশন, বাস্তব কথা, সত্য কথা, এর কোনো বিকল্প নেই। তিনি সেই রেজিস্ট্রেশন থেকে তারা বলছিলেন শেখ মুজিবুর রহমান কন্ট্রোল রুম থেকে যুদ্ধ পরিচালনা করতেছিলেন, এ কথা বলা হয়েছে। আপনারা বিশ্বাস করে দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আমি বলে যাচ্ছি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে বলা হয়েছে শেখ মুজিব যুদ্ধক্ষেত্রে কন্ট্রোল রুম থেকে যুদ্ধ পরিচালনা করতেছে, এটা বলা হয়েছিল। ইট ওয়াজ এ ওয়ার প্রোপাগান্ডা। আপনারা জানেন যুদ্ধ প্রোপাগান্ডা কোথায়, ইট ওয়াজ এ প্রোপাগান্ডা, যে শেখ মুজিব মারা যান নাই, তাকে ধরে নিয়ে যায়, উনি কন্ট্রোল রুম থেকে যুদ্ধ পরিচালনা, এটাও সত্য কথা।
কাজে আমি যা বলতেছি, আমি কোনো মিথ্যা বলতেছি না। আমি তৎকালীন আমার পক্ষে ছাত্রলীগ করতাম, একজন বিধ কর্মী হিসাবে আমি এটা জানিয়ে গেলাম, আপনাদের কাছে নিবেদন করলাম। এর পরীক্ষা করে দেখা হোক একাডেমিক ডিসকাশন করা হোক। ধন্যবাদ।